স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 4 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে ডান পাশের দুইটা আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেওয়া হলো। ঘ ও বাহুর উপর অঙ্কিত লম্ব শনাক্ত করতে হবে। আমরা এখানে দেখতে পাই এই যে ঘ এবং ও, এটা হলো আমাদের এই বাহুর উপর অঙ্কিত লম্ব হলো আমাদের গ ঘ এবং চ ও। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নে আমরা বলবো 4 নম্বর প্রশ্নে আমরা বলবো তাহলে গ ঘ গ ঘ লম্ব, এটা হলো লম্ব চিহ্ন। তোমরা একটু জেনে রাখো, এটা হলো আমাদের লম্ব চিহ্ন। ঘ ও ঘ ও এটা একটা লম্ব। তারপর চ ও চ ও এটা লম্ব হলো তোমার ঘ ঘ ও। তাহলে এই দুইটা লম্ব আমরা এখানে পেলাম। এরপর 5 নম্বর প্রশ্নে বললো, 5 নম্বর প্রশ্নে যে নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করতে হবে। রম্বস 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তুমি কি করবে? রম্বস অঙ্কন করবে। রম্বসের বাহুগুলো তোমার কি হয়? সমান হয়। আর কোণ এখানে 60 ডিগ্রি নেবে। আর এখানে বর্গ অঙ্কন করবে যার বাহুর দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। তো বর্গ অঙ্কন করার সময় অবশ্যই তুমি এখানে সমকোণ অঙ্কন করবে, অর্থাৎ 90 ডিগ্রি। একটু বলে দিই, 5-এর 1 নাম্বার তোমরা কি করবে? রম্বস অঙ্কন করবে স্কেল দিয়ে। তোমরা স্কেল দিয়ে অবশ্যই 4 সেন্টিমিটার পরিমাপ করে নেবে। স্কেল দিয়ে 4 সেন্টিমিটার মাপ নিয়ে তোমরা কি করবে? আর কোণটা অবশ্যই 60 ডিগ্রি নেবে। এটা 4 সেন্টিমিটার, এটাও 4, এটাও 4, এটাও 4। এরপর 2 নম্বর কি বললো? বর্গ। 2 নম্বরে বর্গ অঙ্কন করবে। সেটা হলো অবশ্যই তুমি চাঁদার সাহায্যে তুমি কি করবে? এখানে সমকোণ, চাঁদার সাহায্যে সমকোণ নেবে, অর্থাৎ এই কোণটা যেন তোমার 90 ডিগ্রি হয় নিয়ে। আর এটা হলো 3 সেন্টিমিটার তোমার বাহু। আর এই কোণটা তুমি চাঁদার সাহায্যে তুমি কি করবে? 90 ডিগ্রি নেবে। তো 6 নম্বর প্রশ্নে যেটা বলা হলো, 6 নম্বর প্রশ্নে দেখো 1 এবং 5 নম্বর ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী তোমার এই যে 1 নাম্বার এবং এই যে তোমার 5 নাম্বার চিত্র দেখো। তাহলে এই যে 1 নাম্বার এবং এই 5 নাম্বার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার আমরা পূরণ করব। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাই এটা একটা চতুর্ভুজ। তো বলা হলো যে এই চতুর্ভুজ থেকে আমরা এই চতুর্ভুজগুলো আমরা নির্ণয় করতে পারি। সেটা হলো 1 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের কিন্তু 1 জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এই বাহু এই বাহু সমান্তরাল, এই বাহু এই বাহু সমান্তরাল নয়, এটাও ট্রাপিজিয়াম। আবার এখানে সামান্তরিকের দেখো, আমরা যদি সামান্তরিক নিতে চাই, ট্রাপিজিয়াম থেকে যদি আমরা সামান্তরিক নিতে চাই, তাহলে আমরা এখানে বলতেই পারি যে বিপরীত কোণগুলো সমান, কারণ সামান্তরিকের কিন্তু বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। দেখো 6 নম্বর প্রশ্ন অনুযায়ী তাহলে আমরা কিন্তু সামান্তরিক যদি একটা চিত্র নেই, দেখো এটা একটা সামান্তরিক। এর এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তো এখানে 2 নম্বরে যেটা আমরা লিখব, যে এখানে লিখব যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তোমরা লিখে নেবে, 2 নম্বরে লিখবে যে বিপরীত কোণগুলো পরস্পর, বিপরীত কোণগুলো, তাহলে এখানে বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান। এবার 3 নম্বরের যে বৈশিষ্ট্য তোমরা লিখবে, দেখো সামান্তরিক থেকে তোমরা যদি রম্বস পেতে চাও, তাহলে তোমাকে কি বলতে হবে? যে কর্ণদ্বয় পরস্পরের ওপর লম্ব হবে। যদি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের ওপর লম্ব হয়, তাহলে কিন্তু সেটার রম্বস হয়ে যায়। কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব।
আচ্ছা, তাহলে সেটা আমরা রম্বস পাবো। আবার 4 নাম্বার, যদি আমরা সামান্তরিক থেকে আমরা আয়ত পেতে চাই, সামান্তরিক থেকে আয়ত পেতে চাই, তাহলে অবশ্যই সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ হতে হবে। তাহলে প্রত্যেকটি কোণ সমকোণ হলেই সেটা হয়ে যাবে কি, প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটি কোণ সমকোণ হলেই তোমার কি হয়ে যাবে, ওই সামান্তরিক তখন আয়ত হয়ে যাবে। এবার রম্বস থেকে যদি তুমি বলো যে রম্বসের 4টি কোণ যদি সমকোণ হয়, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কি, বর্গ। রম্বসের বাহু সমান কিন্তু কোণ সমকোণ নয়। আবার কোণ যদি সমকোণ হয়ে যায় তখন সেটা হয়ে যায় বর্গ, কারণ বর্গের বাহু সমান, কোণগুলো প্রত্যেকটি সমকোণ। আবার আয়ত দেখো, এখানে আয়তের ক্ষেত্রে আমরা যেটা 6 নম্বরে এখানে বলতে পারি, এখানে 4টা বাহু যদি পরস্পর সমান হয় সেই আয়ত কিন্তু তখন বর্গ হয়, কারণ আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, আর বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেটা বর্গ হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এখানে 6 নম্বরে বলতে পারি যে প্রত্যেকটি বাহু পরস্পর সমান। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে তোমরা এই সাবটা পূরণ করতে পারবে। তাহলে আমরা আবার একটু বলবো, দেখো চতুর্ভুজ থেকে আমরা ট্রাপেজিয়াম পাবো যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। ট্রাপেজিয়াম থেকে আমরা সামান্তরিক পেতে পারি যদি এখানে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এই বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে সামান্তরিক থেকে আমরা যদি রম্বস পেতে চাই তাহলে কি হতে হবে, তোমার মানে এই সামান্তরিক থেকে যদি আমরা রম্বস পেতে চাই, রম্বসের তাহলে কি হবে, প্রত্যেকটি মানে কর্ণদ্বয় পরস্পরের উপর এখানে কি হবে, লম্ব হবে। সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে সেটা হয়ে যাবে রম্বস। আবার সামান্তরিক থেকে যদি আমরা আয়ত পেতে চাই তাহলে সামান্তরিকের প্রত্যেকটি কোণ হতে হবে কি, তোমার সমকোণ হতে হবে, তাহলে আমরা আয়ত পাবো। আবার 4টি কোণ সমকোণ হলে সেটা আমরা বলতে পারি, যদি রম্বসের 4টি কোণ সমকোণ হয় অর্থাৎ প্রত্যেকটি কোণ সমকোণ হয় তাহলে আমরা বর্গ বলতে পারি। আবার আয়তকেও আমরা বর্গ বলতে পারবো যদি আয়তের প্রত্যেকটি বাহু পরস্পর সমান হয়। এভাবে বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের চিত্রগুলো পরিবর্তন হতে পারে। এবার 7 নম্বর প্রশ্নে বললো যে বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশগুলো পূরণ করতে হবে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা আসলে কি বলি? তোমরা আগে চিত্র দেখো। 7 নম্বর, এটা একটা বৃত্ত নিলাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা কি ব্যাসার্ধ বলি না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো ব্যাসার্ধ। তাহলে এখানে কতে হবে কি, ব্যাসার্ধ। কতে লিখে নাও, ব্যাসার্ধ। তারপর বললো যে পরিধির একটি অংশ, তাহলে কি হবে, পরিধির একটা অংশ কি, বৃত্তচাপ। তুমি যদি একটা বৃত্ত নাও তাহলে পরিধির একটা অংশ, ধরো এইটুকু আমি অংশ নেব, এইটুকু অংশ, এটাকে বলা হয় বৃত্তচাপ। এটা হলো বৃত্তচাপ, পুরোটাই হলো পরিধি, তার একটা অংশ হলো বৃত্তচাপ। খ নম্বর তাহলে আমাদের বৃত্তচাপ। আচ্ছা, এবার একটি রেখাংশ যা ক্ষয়ের 2 প্রান্ত বিন্দু যোগ করে তা হলো কি? তাহলে দেখো, ক্ষয়ের 2টি প্রান্ত বিন্দু যোগ করো। একটি রেখাংশ যা ক্ষয়ের 2টি প্রান্ত বিন্দু যোগ করে তা হলো জ্যা। তাহলে আমি যদি এখানে নেই আর এখানে নেই, কথার কথা, এটা তো আমার একটা বৃত্তচাপ, তাই না? তো এটা এই 2টা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এই 2টা বিন্দু যোগ করলে এটা কিন্তু একটা জ্যা হয়। তাহলে গতে আমরা যেটা পেলাম সেটা হলো জ্যা। তারপর যদি যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে কি বলা হয়? যদি বৃত্তের কেন্দ্র, মানে কি, এটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়,
এই যে কেন্দ্র দিয়ে যখন যাবে এটা হলো কেন্দ্র, জ্যা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা হয়ে যায় তখন কি ব্যাস। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হলো ব্যাস। এরপর ঘ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ক কত হবে? তাহলে ঘ কিন্তু আমরা যেটা পেলাম দেখো, এটা হলো আমাদের ব্যাস, যেটা পেলাম আমরা 10 সেন্টিমিটার, আর ক হলো আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব, পুরোটাই যদি তোমার 10 হয় তাহলে এটা 5, এটাও 5, পুরোটাই হলো 10। তাহলে আমরা কিন্তু এখানে ও নম্বর বলতে পারি 5 সেন্টিমিটার। এই তো।